আজ 22 মে কামারহাটিতে মমতার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। কি হলো, এর আগে আমি নানপুরে যখন মিটিং করতে এসেছি এখানে আমাদের স্লোগান ছিল সিপিএম এর লাল ঝান্ডার খুনের সরকার, খুন রক্তের সরকার আর নেই দরকার। তারপর বিজেপির বিরুদ্ধে বলতে এসে বললাম দাঙ্গাবাজদের সরকার, বহিরাগতদের সরকার আর নেই দরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডেকে বললেন মা বোনেরা বলুন না আপনাদের কি দরকার, এই তো দরজায় হাজির দুয়ারে সরকার। আমরা সবাই মিলে যেন এই প্রকল্পকে আমরা সাকসেস করতে পারি। এবং মনে রাখবেন মোদি আমি বললাম সেদিন একজনকে, আমি শুনলাম তার নাকি মোদির সঙ্গে যোগাযোগ আছে। আমি বললাম তোমার সঙ্গে মোদির কথা হয়? তাহলে বলো, বাংলার একজন মানুষ জিজ্ঞেস করছিল আচ্ছা রাজ্যপালের ওই যে স্যুট যেখানে প্রিন্স অফ ওয়েলস শুয়েছেন, যেখানে জয়প্রকাশ নারায়ণ শুয়েছেন, যেখানে সারা পৃথিবীর সমস্ত নেতৃত্ব শুয়েছেন, জওহরলাল নেহেরু শুয়েছেন, ইন্দিরাজি স্বয়ং গ্রহণ করেছেন, আপনার লজ্জা লাগবে না? সেই ঘরে একটি মেয়ে, তাকে সম্পূর্ণ নির্যাতিতা করা হলো, রাজ্যপাল দাঁড়িয়ে থেকে ডাইরেকশন দিলেন সিনেমার ডিরেক্টরের মতো যে কোন জায়গা থেকে জামা কাপড় খুলতে হবে, আর আপনি ধেই ধেই করে দেশের প্রধানমন্ত্রী সেই ঘরটায় গিয়ে শুয়ে পড়লেন। আপনার গায়ে একটু কালি লাগলো না, একটু নোংরা লাগলো না যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি কেমন করে ওই ঘরটায় শুব? আমি তাই সময় কি অবস্থা এগিয়েছেন? হ্যাঁ এগিয়েছে, এগোচ্ছে। একটু আমি লক্ষ্য করে এলাম অ্যালপাইন থেকে আর এদিক থেকে দুদিকেই মিছিল খুব স্লো এগোচ্ছে। আমাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সকলকে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে মিছিলটা এগিয়ে দিন। গোপাল এদিকে এসো, সভাপতি তো কে বলবে? তুমি তো বলবে। কেমন গোপাল সাহা, চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি, অনুরোধ করছি চলে আসতে সভাকে সঞ্চালন করতে। আমি আমাদের সকলের পক্ষ থেকে আমাদের বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা, কামারহাটি বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক শ্রী বদন মিত্রকে স্বাগত জানাই এবং তাকে এবার তার মূল্যবান, আপনারা জানেন যে বক্তৃতায় তার প্রশংসা আমরা সবাই করি। অল্প কথায় আপনাদেরকে শ্রী মদন মিত্র আপনাদের কাছে তার কথা রাখেন। আসসালামু আলাইকুম, নমস্কার। সময় কম, আপনারা জানেন আমাকে তখনই বলতে দেওয়া হয় যখন স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট থাকে। জানাচ্ছি আমাদের নেতা, প্রিয় নেতা নির্মল ঘোষ মহাশয়কে। আমি মুচি আছে, অপূর্ব চক্রবর্তী রয়েছে, তারপর বিধান রয়েছে, গঙ্গা রয়েছে, ভট্টাচার্য, প্রদীপ বড়ুয়া, বলছি না থাকলে নাম না চিনলে তো থাকাই যাবে না। গোবিন্দ সবাই আছে, বিশু আছে, সম্রাট আছে,
তাপস দে আছে, সমীরণ, বিশ্বজিৎ, চিফ ইলেকশন এজেন্ট সোমনাথ দে, আমাদের পানিয়াটি পৌরসভার চেয়ারম্যান রায় সাহেব রয়েছেন, নবীন রয়েছে, মেঘনা মিত্র রয়েছে, আপ্পা রয়েছে, শুভঙ্কর মিত্র, ফিরোজ আনসারি রয়েছে, দীপ্তাংশু এবং আমাদের রতন চৌধুরী, গোপাল সাহা, পঙ্কু চ্যাটার্জি রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরও অনেক বিধানসভা থেকে তাদের চেয়ারম্যানরা এসছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের আগে আপনাদের বলি, আমার মনে হয় এই যে কথায় কথায় ভারতীয় জনতা পার্টি বলে সব ম্যানেজ হয়ে গেছে। মমতার জনসভায় কামারহাটি ওরা বোধহয় আজকে এবং পানিহাটি জনসভাতে বক্তব্য রাখছেন মদন মিত্র। আবহাওয়ার সঙ্গে কোথাও একটা সেটিং করেছে। তার কারণ আমি এখনো পর্যন্ত 11 বার শুনেছি যে প্রোগ্রামটার মধ্যে চেঞ্জ হয়েছে। আমি বিজেপিকে বলি, এত কায়দা কানুন করে গতবারে আলো নিভিয়ে নন্দীগ্রাম করলেন, এবারে নির্বাচন কমিশনকে দিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছেন, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে আসছেন। হ্যাঁ, কই মাকা লাল বিজেপি মে 11 বার মিটিং ক্যান্সেল হওয়ার পর তারপরেও বলে আমি আসছি, আমার মিটিং হবে এবং 1 লক্ষ মানুষের উপস্থিতিতে আমি মিটিং করে বেরিয়ে যাব। ওই হ্যাঁ মাকা লাল নাই, হ্যাঁ বলছে এবার আমরা 400 কি পার, বলে 400 কি পার নেই, এবার বিজেপি ঝিল কি উস পার। এই যে বৃষ্টিগুলো হচ্ছে, নতুন করে ঝিল তৈরি হচ্ছে, ওই ঝিল কি উস পার। নিশ্চিতভাবে জেনে রাখুন, ইন্ডিয়া জোটের নেতৃত্বে ভারতবর্ষের সরকার তৈরি হতে চলেছে এবং এই ইন্ডিয়া যার প্রধান নেতৃত্ব, যিনি মূল নেতৃত্ব দিয়ে তৈরি করেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা গাধা দেখে চেঁচাচ্ছে খুব জোর, হারেগা ভাই হারেগা, ইন্ডিয়া হারেগা, হারেগা ভাই হারেগা। আমি এই শোন, তুই কোথা থাকিস? মানে কেন ইন্ডিয়াতে? তোর মধ্যে লজ্জা লাগে না বলতে? তুই যেখানে থাকিস সেই দেশটা হেরে যাবে কখনো হয়? হারেগা ভাই হারেগা, ইন্ডিয়া হারবা। আরে ইন্ডিয়া কি করে হারবে? ইন্ডিয়া হারলে তো আমরা সবাই হেরে যাব। জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। আমি নিশ্চিত করছি আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতখানি পছন্দ করেন এই কেন্দ্রগুলোকে, যে আজকে এই বৃষ্টি ঠেলে মমতা ব্যানার্জি না হলে 500 লোকও হতো না। তারপর আবার কালকে আসছেন, আবার তারপর পায়ে হেঁটে পদযাত্রা করে বরানগরে যাবেন, আবার মিটিং করবেন। এটা একমাত্র মমতার পক্ষেই সম্ভব। আমি তাই আপনাদের কাছে বলবো, দেখুন কদিন আগে একটা সংবাদ মাধ্যম আমার কাছে এসেছিল, আর দমদম মানে দেওয়াই। পরের দিন সৃজনবাবু গিয়ে আমার নামে মামলা ঠুকে দিয়েছেন যে আমি নাকি
বললেন মমতা ব্যানার্জি, তো দেখা গেল সবাই খবর পেয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো গেল না। আচ্ছা বলুন তো, আপনারা যদি বলি আমি বাটা, আপনারা কি বলবেন টাটা? আপনারা বলবেন বাটা মানে লুটো, লরি মানে টাটা, আর দমদম মানে দাওয়াই। আমি শুধু একটু বেশি বলেছিলাম, দমদম দাওয়াইটা সব দোকানে পাওয়া যায় না, ফেসকায় কিছু দোকান আছে, ওই দোকানে গিয়ে আমাদের নাম দেখালে আপনি সঙ্গে সঙ্গে ওষুধটা পেয়ে যাবেন। এবং এই ওষুধটা ইলেকশনের আগে এবং পরে এটা খাওয়াও যায়, পিঠেও নেওয়া যায়, পেটেও নেওয়া যায়। আমি কি একবারও দমদম ধোলাই বলেছি? আমি তো দমদম ধোলাই বলিনি, আমি বলেছি দমদম দাওয়াই। কি লজ্জা সুজনবাবু, আমার এই সাদা চুল কালো করতে আপনি এত উদ্বিগ্ন, আমি জানতাম না। তাই বললাম নিশ্চয়ই আপনি একটা সৌগত রায়ের বিরুদ্ধে লড়াই করতে এসছেন, নবীন, আপনি একজন তাজা নবীন, এমন নবীন যে সুদীপ্ত সেনগুপ্ত সে একবার লিখে দেয় যে আমার থেকে 5 কোটি টাকা নিয়েছে ওই সিপিএম এর সৃজন চক্রবর্তী। আমি সময় নষ্ট করব না, তার কারণ গোপাল আমায় একটা কানে কানে বলে গেছে, নেত্রী প্রায় ঢোকার মুখে। আমি শুধু ভলেন্টিয়ারদের বলবো যত তাড়াতাড়ি পারে ডিসপাস করুন, সামনের লোক না বেরোলে পেছনের লোক বেরোতে পারছে না। অনেকগুলো গেট করা হয়েছে এবং নেত্রী প্রায় বেরিয়ে গেছে খড়দা থেকে। নেত্রী ঢুকে যাওয়ার পর কিন্তু ঢোকা খুব অসুবিধে হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে বলবো, আমি শুনেছি সাগর দত্ত থেকেও নতুন যে কর্মচারীরা এসছেন তারাও কয়েকশো কর্মচারী আজকের এই মিটিংয়ে এসছেন। আমি তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কি হলো, এর আগে আমি নানপুরা যখন মিটিং করতে এসেছি এখানে, আমাদের স্লোগান ছিল সিপিএম এর লাল ঝান্ডার খুনের সরকার, খুন রক্তের সরকার আর নেই দরকার। তারপর বিজেপির বিরুদ্ধে বলতে এসে বললাম দাঙ্গাবাজদের সরকার, বহিরাগতদের সরকার আর নেই দরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডেকে বললেন, মা বোনেরা বলুন না আপনাদের কি দরকার, এই তো দরজায় হাজির দুয়ারে সরকার। আমরা সবাই মিলে যেন এই প্রকল্পকে আমরা সাকসেস করতে পারি। এবং মনে রাখবেন, মোদি এই আমি বললাম সেদিনকে একজনকে, আমি শুনলাম তার নাকি মোদির সঙ্গে যোগাযোগ আছে। আমি বললাম তোমার সঙ্গে মোদির কথা হয়? তাহলে বলো, বাংলার একজন মানুষ জিজ্ঞেস করছিল, আচ্ছা রাজ্যপালের ওই যে স্যুট যেখানে প্রিন্স অফ ওয়েলস শুয়েছেন, যেখানে জয়প্রকাশ নারায়ণ শুয়েছেন, যেখানে সারা পৃথিবীর সমস্ত নেতৃত্ব শুয়েছেন, জওহরলাল নেহেরু শুয়েছেন, ইন্দিরাজি স্বয়ং গ্রহণ করেছেন, আপনার লজ্জা লাগবে না? সেই ঘরে একটি মেয়ে, তাকে সম্পূর্ণ নির্যাতিতা করা হলো, রাজ্যপাল দাঁড়িয়ে থেকে ডাইরেকশন দিলেন সিনেমার ডিরেক্টরের মতো যে কোন জায়গা থেকে জামা কাপড় খুলতে হবে, আর আপনি ধেই করে দেশের প্রধানমন্ত্রী সেই ঘরটায় গিয়ে শুয়ে পড়লেন। আপনার গায়ে একটু কালি লাগলো না, একটু নোংরা লাগলো না যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি কেমন করে ওই ঘরটায় শুব? আমি তাই সময় কি অবস্থা এগিয়েছেন? হ্যাঁ এগিয়েছে, এগোচ্ছে। একটু আমি লক্ষ্য করে এলাম অ্যালপাইন থেকে আর এদিক থেকে দুদিকেই মিছিল খুব স্লো এগোচ্ছে।
আমাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সকলকে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে মিছিলটা এগিয়ে দিন। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমার প্রিয় চেয়ারম্যান ইন কাউন্সিল এবং নেতৃবৃন্দ, রতন সহ এখানে আমাদের পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং চিফ ইলেকশন এজেন্ট সোমনাথ দে সহ মহিলা নেত্রী তন্দ্রা সহ আমাদের নেতৃবৃন্দ, সমাগত সুধীজন, আর কিছুক্ষণের মধ্যেই বাংলার জননেত্রী, যার কথা, যার কাজ, যার সংগ্রাম, যার সততা, যার নিষ্ঠা আজকে শুধু বাংলা নয়, ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ, সংগ্রামী মানুষের হাতিয়ার। সংগ্রামী মানুষ মমতাকে চায়, মমতা তুমি এগিয়ে যাও, এবার তোমাকে দিল্লি যেতে হবে, দিল্লির সরকার পরিবর্তনে মমতা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। দমদম লোকসভা কেন্দ্র 3 বার আপনারা আশীর্বাদ করেছেন অধ্যাপক সৌগত রায়কে, এবার আপনাদের আশীর্বাদের অপেক্ষায় 1 জুন জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল, সৌগত রায় 1 জুন। আপনারা সবাই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনীয়। বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে যারা কুৎসা করছিল, আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করছিল, সিপিএম এবং বিজেপি, আজকে সিপিএম বাংলা থেকে, মানুষের কাছ থেকে মানুষের সমর্থন এবং বাংলার সর্বস্তরের মানুষ আজকে সিপিএমকে প্রত্যাখ্যান করেছে। ভারতবর্ষে বিজেপি সরকার আজকে তারা শুধুমাত্র ভারতবর্ষের সংবিধানকে ভেঙে গুড়িয়ে দিতে চায় না, ভারতবর্ষের মানুষের স্বাধীনতার ইতিহাস 100 বছর ধরে পার্থভৌমিক এসেছে। আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের ব্যারাকপুরের প্রিয় প্রার্থী শুধু রেজাল্ট ঘোষণার অপেক্ষা প্রতিপুরে। আমি শুধু বলি যে বিজেপি তাদের আজকে শুধু বড় লোকের ধনকে আরো শ্রীবৃদ্ধি করা, ভারতবর্ষের সব থেকে বেশি বেকার স্বাধীনতার পর। এই বেকারদের সম্বন্ধে বিজেপি সরকার, বিজেপি এবং প্রধানমন্ত্রী একটি কথাও বলছে না। তিনি যে টাকা দেবেন বলেছিলেন, তিনি যে 2 কোটি লোকের চাকরি দেবেন বলেছিলেন, তিনি যে জনধন প্রকল্প দেবেন, বিনা পয়সায় রান্নার গ্যাস দেবেন, তিনি ভারতকে নতুন ভারত বানাবেন। আজকে ভারতবাসী মোদি মানে মিথ্যা, মোদি মানে মিথ্যা, মিথ্যার প্রবঞ্চনায় ভারতবর্ষের দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে। ভারতবর্ষের মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সমস্ত মানুষ আজকে নির্যাতিত, বঞ্চিত। আর মোদির 2 বন্ধু আম্বানি আর আদানি, তারা বড় লোকের পর বড় লোক হচ্ছে। তাই আমাদের বাংলা থেকে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের নেত্রী, এই প্রতিবাদের কাণ্ডারি মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছে। এবারের ভারত সরকার যারা ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাতপাত দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে ভেঙে, ভারতবর্ষের মানুষের অনেক সংগ্রামের যে হাতিয়ার, সে তাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আজকে চারিদিকে গরিবের কথা, পিছিয়ে পড়া মানুষের কথা, বেকার যুবকের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা বিজেপি বলছে না। আজকে শুধু বলতে মন্দির, মসজিদ, হিন্দু আর মুসলমান, এর মধ্যে তারা ভারতবর্ষের মানুষকে ভাগ করতে চায়। কে আমরা? ভারতবর্ষের সংবিধান বলছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট, ঈসাই, শিখ সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্র এই ভারত এবং ভারতের সংবিধান। তাই এই সংবিধানকে নিয়ে যারা আজকে বিজেপি ভয় দেখাচ্ছে, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সে ভয় দেখাচ্ছে, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী জীবনে কখনো মাথা নত করেনি। তাই মাথা উঁচু করে এবারে 42টা আসনের মধ্যে আমরা 42টি জনপথে এগিয়েছি। 4 দফায় ভোট শেষ হয়ে গেছে, 5 দফায়। আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন ভারতবর্ষ থেকে যে অত্যাচারী কখনো শেষ কথা বলে না, অত্যাচারী কখনো মানুষের লক্ষ্য পথে পৌঁছে দিতে পারে না। তাই অত্যাচারীর দিন শেষ হয়ে এসেছে।
মমতা তুমি এগিয়ে যাও, দিল্লিতে মমতা যাবে, বাংলা আবার ভারতবর্ষে শ্রেষ্ঠ আসন নেবে। এই কটি কথা বলে আমি কামারহাটি এবং পানিহাটি আমার মায়েদের কাছে, বোনেদের কাছে, ভাইদের কাছে, সব মানুষের কাছে বলি, 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। অধ্যাপক সৌগত রায়কে ঘাসের উপরে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি এখন পার্থভূমিকে এসে কোথায় যাবো? সৌগতরা পার্থ কোথায় গেলি? এই পার্থ হয় না, তুমি কি বল? আচ্ছা না না, শেষ হয়ে গেছে, 5 মিনিট বল। আমাদের খালি রেজাল্টের অপেক্ষায় ব্যারাকপুর। আমি যেটা বলেছি 5টা সিট আমাদের এই উত্তর 24 পরগনায়, দমদম, বারাসাত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর আমাদের পার্থভূমি লড়াই দিয়েছে বাঘের মতো, তাই জেতার অপেক্ষা মাত্র। তাকে আমি অনুরোধ করি কয়েকটি কথা বলার জন্য। শ্রদ্ধেয় আমাদের সবার অভিভাবক, বিধানসভার চিফ হুইপ, পানিহাটের দীর্ঘদিনের বিধায়ক অগ্রজ শ্রী নির্মল ঘোষ, যার সমর্থনে এখানে এসেছে আমাদের প্রত্যেকে অভিভাবক, প্রাজ্ঞ সাংসদ, চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা, অধ্যাপক সৌগত রায়। আমার নেতা মদন মিত্র, কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক, গোপাল সাহা, কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এবং মঞ্চে এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং অতি অবশ্যই আপনারা যারা বুথে ঘাম ঝরাবেন 1 তারিখ, যাতে 4 তারিখ সবুজ আবির মেখে সৌগত রায়কে সামনে রেখে আমরা সবাই মিলে বিজয় উৎসব পালন করতে পারি। আমি আস্তে আস্তে শুনছিলাম মদনদা বলছিলেন লক্ষাধিক 1 লক্ষ ভোটে সৌগত রায়কে জেতাতে হবে। আমি মদনদাকে বলতে চাই, মদনদা আমি তো 1 লক্ষ ভোটে জিতব, সৌগত আমার সিনিয়র, সংখ্যাটা এখানে বাড়াতে হবে। অন্তত 1.5 লাখ ভোটে সৌগত রায়কে আপনাদের এখান থেকে জেতাতে হবে। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে ইলেকশনটা পার্লামেন্টের, সাংসদ নির্বাচিত হবে। প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, মানুষ প্রশ্ন করবে কাকে? নরেন্দ্র মোদীকে, যে আপনি গত 5 বছরে কি করেছেন। তার জবাব কাকে দিতে হবে? নরেন্দ্র মোদীকে। আর আমরা বাংলার মুখে কি দেখছি? নরেন্দ্র মোদী বাংলায় আসছেন, এসে জিজ্ঞেস করছেন, দিদি তুমি কি করেছ? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি? যে তুমি বাংলায় এসে জিজ্ঞেস করছো দিদি তুমি কি করেছ? ভারতবর্ষের মানুষ জিজ্ঞেস করছে নরেন্দ্র মোদী তুমি গত 5 বছর, সব মিলে 10 বছরে ভারতবর্ষের মানুষের জন্য তুমি কি করেছো? 15 লক্ষ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা উনি বলেছিলেন, আপনারা কেউ পেয়েছেন? 15 লক্ষ টাকা বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবে বলেছিল। এই অঞ্চলের কোনো বেকার যুবকে গত 10 বছরে চাকরি হয়েছে কেন্দ্রীয় সংস্থায়? আমি জিজ্ঞেস করতে চাই, 2014 সালে গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন 1000 টাকা। আজ সেদিন এসেছে? আমি জিজ্ঞেস করতে চাই সরষের তেলের দাম কত? আমি জিজ্ঞেস করতে চাই রসুনের দাম কত? আমি জিজ্ঞেস করতে চাই পেঁয়াজের দাম কত? আমি এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত? কোথায় পৌঁছেছে? কোথায় ছিল 2014-তে দাম, আর 2024-এ দাম কোথায় গিয়ে পৌঁছেছে? আমি আপনাদের প্রশ্ন করতে চাই। শুধু গণতন্ত্রের ত্রুটি চিপে ধরো, গণতন্ত্রকে ধ্বংস করো। গণতন্ত্রের 4টে পীঠস্থান, পার্লামেন্ট, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি, 4টেকেই কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে বলে দেওয়া হচ্ছে বিজেপির অফিস থেকে
এই খবর দেখাও, যদি এই খবর না দেখাও তোমার টিভি কাল থেকে বন্ধ হয়ে যাবে। এনডিটিভি প্রতিবাদ করেছিল, এনডিটিভির বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেওয়া হলো, তারপর জোর করে এনডিটিভির শেয়ার অন্য একজন কাছের ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়া হলো, সংবাদ মাধ্যম ভয়ে কথা বলতে পারছে। যে কোনো বিরোধী দলের নেতারা প্রতিবাদ করলে তাদের বাড়িতে সিবিআই ইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই প্রথম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে জামিনে মুক্ত হয়েছে, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী জেলে, সারা ভারতবর্ষের বিভিন্ন নেতা নেত্রীরা জেলে, প্রতিবাদ করলেই জেলে ভরে দেওয়া। আর সবচেয়ে বড় কথা, ইডি সিবিআই শুধু নয়, বিচার ব্যবস্থা তাকে পর্যন্ত কক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ রায় দেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজেপির রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। আর কলকাতার একজন বিচারপতি, তিনি অনেকের কাছে ভগবান হয়ে গেছিলেন, কারণ তার কাজ ছিল রোজ শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করা। আমরা সেদিনও বলেছিলাম যে এই বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। অনেকে বিশ্বাস করেনি, কোনো সংবাদ মাধ্যম দেখায়নি, অনেক সংবাদ মাধ্যম সেই বিচারপতিকে ভগবান রূপে পরিণত করেছিলেন। আর আজকে সেই বিচারপতি ভারতীয় জনতা পার্টির হয়ে তমলুকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা বলুন তো, মানুষ যাবে কোথায়? বিচারপতি যদি কোনো রাজনৈতিক দলের হয়, মানুষ বিচার পাবে কোথায়? ভারতীয় জনতা পার্টি সেই বিচার ব্যবস্থাকে কিনে নেওয়ার চেষ্টা করছে। একটা অঘোষিত জরুরি অবস্থা, ৭৫ সালের পর যেরকম জরুরি অবস্থা হয়েছিল, একটা অঘোষিত জরুরি অবস্থা সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী পরিণত করেছে। এই জরুরি অবস্থার বিরুদ্ধে রায় দিতে হবে, ময়দানে নামতে হবে, একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2024-এ আর যেই প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী হবে না, হবে না, হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা জোট ভারতবর্ষের সরকার পরিচালনা করবে, যার নির্ণায়কের নাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আপনাদের সামনে আমাদের সকলের প্রিয়, তৃতীয়বার জিতেছে, চতুর্থবার জোড়াফুল জোড়াফুল। আমি অধ্যাপক সৌগত রায়কে তার মূল্যবান কথা আপনাদের আশীর্বাদের জন্য বলার জন্য অনুরোধ করছি। प्रिय श्री निर्मल घोष, कामारहाटी के अब्दुल अजीज विधायक मदन मित्र, हमारे पौर निगम के चेयरमैन गोपाल शाह, पार्थ भौमिक जो बैरकपुर में हमारा उम्मीदवार थे और अभी भी मंत्री है, हमारे सब नेता कामारहाटी से, पानीहाटी से सब आए हैं। प्यारे भाइयों बहनों और दोस्तों, यहाँ बहुत लोग हैं जो उर्दू भाषी है। ये इसीलिए ममता जी आने के पहले मैं कुछ बातें हिंदी में बोलने का कोशिश करूँगा। आज 22 तारीख है, ठीक 9 दिन के बाद दमदम क्षेत्र में चुनाव है। इस चुनाव में मैं प्रार्थी हूँ, उम्मीदवार हूँ। आपसे वोट प्रार्थना करने के लिए, मांगने के लिए आया हूँ। मैं आशा करता हूँ कि आप 1 जून जोड़ाफुल निशान में 3 नंबर बटन दबा के मुझे कामयाब बनाएंगे, जिताएंगे। मैं इसके पहले 3 बार
यही दमदम क्षेत्र से जीता। आप लोग के साथ मिलके काम करने का मौका मुझे मिला। एक भी ईद नहीं है ये 15 साल में जब मैं कमरहट्टी छाई मैदान में नहीं आया। एक भी मुहर्रम नहीं है जिसमें मैं कमरहट्टी में नहीं आया। एक भी दुर्गा पूजा नहीं है जिसमें मैं नहीं आया। मैं कोशिश किया आपके साथ मिल के काम करने की। 3 साल के लिए ममता बनर्जी मुझे मंत्री बनाई थी। मैं पानीहाटी के लिए 250 करोड़ रुपया एक वाटर सप्लाई प्रोजेक्ट किया। गंगा के ऊपर से पानी लेके पानीहाटी में पहुंचता है। मैं कोशिश किया, मैं जब था ये गंगा का जितना घाट है इसको मरम्मत किया। दिल्ली के सरकार से पैसा लाके तुषार चटर्जी यहाँ है जिसको बदौलत ये विवेकानंद सेवा समिति का माठ हमें मिला है। तुषार चटर्जी का अनुरोध पर मैया गंगा के पास किनारे एक ओपन एयर जिम उसके लिए पैसा दिया। इस बार चुनाव में खड़ा होने के पहले मैं दुविधा में था, खड़ा होना है कि नहीं खड़ा होना है। तो ममता बनर्जी मुझे पूछा कि आप खड़ा होने चाहते हैं। वो बोला कि आप उम्र के बारे में मत सोचिए, आप तो अभी काम करते हैं, आपको मन का उम्र कम है। तो मैं हाँ कर दिया। मैं खड़ा होकर फिर आप लोग के पास आया हूँ। ये मेरा जिंदगी के अंतिम चुनाव है। क्या ये अंतिम चुनाव में आप हमें नहीं जिताएंगे? 3 बार के बाद आप 4 बार मुझे कामयाब नहीं बनाएंगे? ये मैं पूछने चाहता हूँ। क्या भाई बहन बताइए इस बार हाथ उठा के कि इस बार जिताइएगा कि नहीं? मैं आशा करता हूँ कि आप लोग का समर्थन इस बार भी मिलेगा। मैं एक वादा करता हूँ, मैं जी जान से इस इलाका के तंदुरुस्ती के लिए, तरक्की के लिए, डेवलपमेंट के लिए काम करता रहूँगा। आज बहुत बड़ा चुनौती है देश के सामने। मोदी 10 साल सरकार चलाया। आज हमारा चुनौती ये है कि मोदी फिर एक बार जीत के प्रधानमंत्री बन गया तो ये देश में वो कौमी एकता नहीं रखेंगे। मोदी फिर जीत गया तो मोदी सेक्युलरिज्म हटा देंगे, वो जमहूरियत हटा देंगे, तो खुद डिक्टेटर होके बैठ जाएंगे और हिंदू राष्ट्र बनाएंगे। इस चुनाव में लड़ाई जमहूरियत को बचाने का लड़ाई, सेक्युलरिज्म को बचाने का लड़ाई। ये लड़ाई में सारा देश में नेतृत्व दे रहे हैं सुश्री ममता बनर्जी। मैं आपसे अनुरोध करूँगा कि हर एक वोट कीमती है। ये वोट आप दीजिएगा कि मोदी को अंतिम दिन आ जाएगा। जैसा पार्थोभौमिक बोल रहे थे, इस बार मोदी आने वाले नहीं है। अगर एक नया सरकार बनेगा तो उसमें ममता बनर्जी जो कहेंगे वही चलेगा। ममता जी को हाथ मजबूत करने के लिए आप कृपया जोड़ाफुल चुनाव चिन्ह में 3 नंबर बटन में वोट दीजिए। ममता बनर्जी केवल सारा देश में सेक्युलरिज्म के नेत्री नहीं है, बंगाल के रहनुमा है। कितने महिला यहाँ पर है? आपको मैं पूछता हूँ
क्या लक्ष्मी भंडार मिला है आपको? हाथ उठा के बोलिए, लक्ष्मी भंडार मिला है आपको? हाँ, मिला है सब लोगों को। अगर लक्ष्मी भंडार रखना है तो तृणमूल कांग्रेस को वोट दीजिए। अगर बीजेपी जीतेगा तो लक्ष्मी भंडार बंद कर देगा। अगर बीजेपी जीतेगा तो कन्याश्री जो लड़कियों के लिए है वो बंद कर देगा। अगर बीजेपी जीतेगा तो सबुज साथी या स्कूल के बच्चों को साइकिल मिलता है वो बंद कर देगा। बीजेपी को हरगिज एक भी वोट नहीं देना चाहिए। वो जुमलाबाज है। जैसे अर्थभूमि बोल रहा था, बीजेपी वादा किया था मोदी कि हर परिवार को विदेश से काला धन लाके वो 15 लाख रुपया देंगे। वादा पूरा नहीं किया। बताया था कि हर साल 2 करोड़ बेरोजगार को नौकरी देंगे, पूरा नहीं किया। वो जब नोटबंदी किया बोला सारा देश का काला धन वो उठा के लाएंगे, नहीं कर सकते। मोदी का गारंटी वोट 20 है। मोदी को नहीं मानना है। भाई बंद कर दो, भाई म्यूजिक बंद करो, भाई म्यूजिक बंद करो। तो इसलिए भाई म्यूजिक बंद करो, ये चला भाई এটা বন্ধ করো। আরে বন্ধ করো, আরে বন্ধ করো। সেফ সিকিউরিটি যারা আছে তাদের বলছি এটা বন্ধ করুন। আপনি বক্তৃতা দেবেন, এখন জানতে পারবেন।
নমস্কার। আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে গেছেন, তাকে আপনারা হাততালি দিয়ে স্বাগত জানান। আমাদের দুজন প্রবীণ নেতা কালাম আনসারি এবং স্বপন মণ্ডল আমাদের ছেড়ে চলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের ছবিতে এর মধ্যে মালা দিয়েছেন। আমি কিছুক্ষণ হিন্দিতে আপনাদের বলেছি। আমি আবার এক কথা বলছি যে 3 বার মমতা ব্যানার্জি আমার মনোনয়ন দিয়েছিলেন দমদম থেকে। 3 বার আমি জিতেছি আপনাদের সমর্থন। আরেকবার 4র্থবার আমায় মমতা ব্যানার্জি দাঁড় করিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ এবং আমি আবেদন করব যে আপনারা দয়া করে আমায় আবার ভোট দেবেন। আমি গত 15 বছর ধরে আপনাদের সঙ্গে থেকে এই মাঠে কত ছট পুজো এসছে। কামারহাটি ঈদে প্রতিবার এসছে, মহরমে এসছে, দুর্গা পুজো এসছে। আমি আগামী দিনে একইভাবে আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। যে উন্নয়ন আমি পানিহাটিতে জল প্রকল্প শুরু করতে পেরেছিলাম, কামারহাটিতে একটা নিকাশি ব্যবস্থা করতে পেরেছিলাম, গঙ্গার সব ঘাটগুলো নমামি গঙ্গেতে বাঁধাতে পেরেছি। আরেকবার সুযোগ চাই। এবার যা মনে হচ্ছে মোদি জিতবে না, একটা বিকল্প সরকার হবে। আর মোদি প্রধানমন্ত্রী হবে না, যে বিকল্প সরকার হবে তার নির্ণায়ক শক্তি হবে না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। তাই আমার আশা যে এবার আমি আরও কিছু বড় প্রকল্প আপনাদের জন্য নিয়ে আসতে সক্ষম। আসল যে কথাটা এই নির্বাচন যে আমাদের দেশের গণতন্ত্র সংবিধান থাকবে কিনা, তার কারণ মোদি আবার জিতলে ওর 75 বছর হয়ে যাচ্ছে সামনের বছর। ও গণতন্ত্র শেষ করে নিজেই রাষ্ট্রপতি হয়ে বসবে আর ধর্মনিরপেক্ষতা তুলে দিয়ে নিজেই হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। এই মোদিকে দেখাতেই হবে গণতন্ত্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষতার সাথে। মোদি আরও চাইছে, এখানে বিরাট সংখ্যক মুসলিম মানুষ আছে, মোদি চাইছে ইউনিফর্ম সিভিল কোড করতে। তার মানে মুসলমানদের যে শরিয়াত আইন আছে সেই আইন থাকবে না। মোদিকে প্রতিরোধ করতে হবে। আজকে বাংলার মানুষের জন্য যতটা করা সম্ভব মমতা ব্যানার্জি করেছে। আপনারা একটু হাত তুলে বলুন, মহিলারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো? হ্যাঁ, এই লক্ষ্মীর ভাণ্ডার যদি রাখতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হয়। একইভাবে যদি স্বাস্থ্যসাথী রাখতে হয় তৃণমূলকে ভোট দিতে হয়। যদি ব্যবস্থা করতে হয় কন্যাশ্রী, সব মেয়েরা 77 লক্ষ মেয়ে পেয়েছে, সব মেয়েরা যাতে 25,000 টাকা পায়, সেটা রাখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। সবুজ সাথী সাইকেল 1 কোটি ছেলে মেয়ে পেয়েছে, সেটা রাখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। তাই আমি আপনাদের বলছি, সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে এবং বাংলা যে 68টা প্রকল্প মমতা ব্যানার্জি চালু রেখেছে তার জন্যে তৃণমূলকে ভোট দিন। আমি নিমিত্ত মাত্র, আসল হচ্ছেন মমতা ব্যানার্জি। আমার আশা আপনারা সকলে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে 1 জুন জোড়াফুলে 3 নম্বর বোতাম টিপে আমায় ভোট দেবেন। আপনাদের সবাইকে নমস্কার সেলাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা,
খুদা হাফিজ, ভালো থাকবেন। আমাদের সকলের নেত্রী, সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জি আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। এই জেলায় আমাদের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের এবং বিধায়ক নির্মল ঘোষ, আমাদের খুব প্রিয় প্রার্থী অধ্যাপক সদ্য সৌগত রায়। আমি ওনার সাথে হাত তুলতে পারি না এই কারণেই, কারণ উনি আমাদের অনেক সিনিয়র লিডার। তাই আমি ওনার হয়ে আপনাদের সকলের কাছে আবেদন করব, ওনাকে প্লিজ দয়া করে আপনাদের জোড়া ফুল চিহ্নে মানে 3 নম্বর বোতামে ভোটটা দেবে, যাতে উনি আবার গিয়ে পার্লামেন্টে বিজেপির মুখটাকে ভোতা করে দেয়। বিধান বিশ্বাস, মলয় রায়, সুভাষ চক্রবর্তী, তুষার চ্যাটার্জি, নবীন ঘোষাল, বিশ্বজিৎ চাহা, প্রবীণ ভট্টাচার্য, সম্রাট চক্রবর্তী, পার্থ ভৌমিক, সুজিত বোস, ভৌমিক, সুজিত বোস, ফিরোজ আনসারি, বাবলু আনসারি সহ সকলে। আমি প্রথমেই পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে লড়ে এখানে এসছে। আমি ওকে বলেছি একটু দমদমটা দেখতে, কারণ কেউ কেউ ভাবছে ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কি করে দাঙ্গা করা যায়। আর আমি জানি ব্যারাকপুরে এবারে পার্থটাই জিতবে। পার্থ ভৌমিক আমার মিনিস্টার ছিল, বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারত। যাই হোক, বিজেপির সাথে লড়বার জন্য এই সমস্ত ছেলেদেরও প্রয়োজন আছে। সুজিত বোস লড়াকু নেতা এবং বিপদে আপদে সবসময় আপনাদের সাথে পড়ে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি এখানে জল বা স্থল বা জামা কাপড় এসবের কথা বলতে আসিনি এই কারণে, কারণ এটা দিল্লির ইলেকশন। আপনারা জানেন পানিহাটি এবং কামারহাটিতে ঢেলে কাজ চলছে এবং জল সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এখানে ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে। কামারহাটির একদিকে দক্ষিণেশ্বর মন্দির স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, ওটাও আমি তৈরি করে দিয়ে গিয়েছিলাম। নোয়াপাড়া থেকে দমদম, ওটাও আমার সময়ে করা। টালিগঞ্জ টু মেট্রো, মেট্রো টু গড়িয়া, গড়িয়া টু তারাতলা, তারাতলা টু জোকা, জোকা টু একেবারে ভিআইপি নগর পর্যন্ত টোটালটাই আমার সময় করা। ব্যারাকপুর নিয়েও আমার প্ল্যান ছিল, যদি কোনো দিন সুযোগ আসে তখন ভাবব। আমি আপনাদের সকলকে বলি, এই নির্বাচনটায় দিল্লি থেকে বিজেপি পার্টি মোদিবাবুকে হারানো খুব জরুরি, এবং জরুরি বলে এখানে সিপিএমের কেউ কেউ যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছেন আর বড় বড় জ্ঞান দিচ্ছেন। এরা হচ্ছে বিজেপির 1 নম্বর দালাল। বিজেপি পার্টি হয়েছিল কোত্থেকে? সিপিএম এর হারমাতগুলো অত্যাচার করে, খুন করে, লুট করে, জ্বালিয়ে দিয়ে তারা বিজেপিকে সাপোর্ট করে সিপিএম গুলো বিজেপি হয়েছিল। বিজেপির হারমাত সিপিএম এর ওস্তাদ, আর এখন ভোটে দাঁড়িয়ে বলছে দুর্নীতিতে ভরে গেছে। আমি বলি লজ্জা করে না চোরেরা? 34 বছর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছ, 34 বছর কি করনি? আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা? চিরকুটে চাকরি দিয়েছ, একটাও ডব্লিউবিসিএস অফিসার আলিমউদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি। আর টিচারের চাকরি পেত করা,
গণশক্তিতে যারা কাজ করতো সাংবাদিক, তাদের বউয়েরা চাকরি পেত, কোনো পরীক্ষা দিতে হতো না। আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয়। তোমাদের এত হিংসে কিসের? বিজেপির সবচেয়ে বড় বন্ধু, তাই মনে রাখবেন, একটি ভোটও সিপিএম কে দেবেন না, একটি ভোটও বিজেপিকে দেবেন না। কয়েকদিন ধরে বিজেপি দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন, বক বক বকম করছিলেন। পরিকল্পনা ছিল তার পেছনে। পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। একটা পরিকল্পনাটা কি? বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। কিন্তু মনে রাখবেন, আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না একবার অনেকে, কেউ কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার, আমি আমার ভার্সন বলছি, আমার অপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয়, কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএস এ ছিলাম, কেউ বলছে আমি আরএসএস এ, কেউ বলছে আমি বিজেপি। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলী ভাই বোনেরা, আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন, ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে, তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো।
মোদি বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। এটা হতে পারে? দেখুন, আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দাঁত আছে, শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে, একটা দুটো সিপিএমের হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া। একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে। ঠিক সেই রকম মনে রাখবেন, আমাদের দেশটা কিরকম? আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমরা সবাইকে নিয়ে চলি। क्या मैं सच बोल रहा हूं कि नहीं? हम सबको लेके चलते हैं, हम सब एक है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ये मोदी का देश नहीं है, ये हमारा देश है। मोदी तो आज है, जब आंदोलन शुरू हुआ था स्वाधीन आजादी का, तो कहां थे मोदी, कहां थे बीजेपी? बीजेपी तो आजादी का लड़ाई में বিট্রে किया था। তখন মোদি বাবুরা কোথায় ছিলেন? এটা আপনার একার দেশ নয়। আপনি বলেন আপনি মানে ভারত, এটা হতে পারে না। এটা মানুষের দেশ। আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধান আছে। বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন। বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাল পাল, বাল গঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্র নজরুল, এরা না থাকলে ভারতবর্ষ হতো না, আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। মনে রাখবেন। আর পাঞ্জাব যদি না থাকতো, এবং আজকে আবার বলি, বাংলায় পারবে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে তোমাদের সরিয়ে দেওয়া, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, এটা বাংলায় পারবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জোট বেঁধে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বলুন, অলি গলি মে শোর হ্যায়, आओ जोर से, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। साल पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का दिल में है। मने रखबेन, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है, जोड़ापुल से होता है, बीजेपी से नहीं, उसका दलाल से नहीं। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर खुदा होता है। एक बात याद रखना, जो डरते हैं ना वो कापुरुष है, और मरते हैं। हम डरते नहीं हैं। हम तो कहते हैं, ये हमारा शायरी में हम खुद में लिखा कि कोई लोग तो कफन को डरते हैं, और हम कफन को डरते नहीं हैं। कफन मेरे के लिए इंतजार करते हैं। মনে রাখবেন, আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরা লাগে, মরবো না, ভয় মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর বিজেপিকে একটি ভোটও দেব না, সিপিএমকে একটি ভোটও দেব না। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আমার কিছু আদিবাসী ভাই বোনেরা এসছেন, মনে আমি দেখতে পাচ্ছি, আসুন আপনারা উপরে আসুন। আমরা সব সংস্কৃতির সাথে নিজেদের মিলিয়ে নিই। আমাদের সব সংস্কৃতি
সবার তাল, সবার পান, সবার রাগ, সবার সুর, সবার ছন্দ, সবার তাল। এটা আমাদের পান, এটা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটা আমাদের রামকৃষ্ণ শিখিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ শিখিয়েছিলেন, গান্ধীজি শিখিয়েছিলেন, নেতাজি শিখিয়েছিলেন রবীন্দ্র নজরুল থেকে শুরু করে আরও সকলে। তাই আমরা বলি জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, নতুন প্রধানরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, দোকানদাররা বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, তপশিলীরা বেঁধে জোট, আদিবাসীরা বেঁধে জোট। আর ভাইরা একটু তালি বাজাও। এই যে ধামসা মাদল বাজছে, ঢাক বাজছে, ঢাক দোল ধামসা মাদল, হিন্দু মুসলিম মায়ের বোন। এটাই হোক জয় হরি বল, এটাই হোক দেশের বল, এটাই হোক সাম্প্রদায়িক শক্তির বল, এটাই হোক মনের জোর, মনের জোর, মনের জোর। বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল গীতর গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও ভাষা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই ঢাকিরা এদিকে চলে এসো, ঢাক নিয়ে এসো কয়েকটা। Bye.
আমি তপা এই যে ভাগারা করলি আমি তপা এই যে ভাগারা করলি আমি তপা এই যে ভাগারা করলি। দমদম থেকে সাংসদ হচ্ছেন এবং আমার ধারণা যে সরকার হবে সেই সরকারের সৌগতরা একটা মুখ্যমন্ত্রী পাঁচটা আমাদের উত্তর চব্বিশ পরগনার পাঁচটা লোকসভা সিট, আমরা এবার পাঁচটাই আমাদের জয়ী হবে। দমদম নিয়ে আমাদের খালি একটাই হচ্ছে দমদম একটু নির্বাচন হয়ে গেছে, দমদম অধ্যাপক সৌগতরা প্রতি বেশি ফুটে জিততে পারে। আর মমতা ব্যানার্জি দিল্লিতে গেলে অধ্যাপক সৌগতরা অনেক বড় বলছি যে আজকে আপনাদের সমর্থনে এত বৃষ্টি ঝড় উপেক্ষা করে হাজার হাজার মানুষ পানিহাটি কামারহাটিতে আমার মাঠ এই যে বিবেকানন্দ মাঠে এসেছে। মানুষ দেখে কি মনে হয় যে সৌগতরা জেতার অপেক্ষা। বলছি জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এবার কতটা সাকসেস হবে স্লোগান? এই স্লোগানটা পরিপূর্ণতা লাভ করবে। বিজেপি যেটা বলছে দ্যাটস নট দি গ্রাউন্ড রিয়েলিটি। মাটিতে জমিনে কি আছে, ওদের না আছে এজেন্ট, না আছে এলাকার কিছু বাইরের থেকে সব ফটকাবাজ নিয়ে আসছে, বক্তৃতা দিয়ে চলে যাচ্ছে। পাড়ায় কে আছে, ভোটার কে আনবে, ভোট কাকে দিয়ে করবে, ভোট কারা দেবে? এখানেই হচ্ছে তৃণমূলের যে পাড়ায় পাড়ায় বুথে বুথে তৃণমূলের লোক মমতার নামে হাজার হাজার ছেলেমেয়েরা তারাই ভোট। বলছি আজকেও পানিহাটিতে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রবীণ ভোটারদের ভোট করা দেখে। জয় শাহ সেখানে দেখা গেছে হাতাহাতি পরিস্থিতি দাঁড়িয়েছে। আগে সিপিএমের ছিল, এই মস্তানরা পরে এখন বিজেপিতে গেছে। সিপিএমের মস্তান এরা অশান্তি করার বৃদ্ধ লোকরা ভোট দেবে সুবিদিত। সব ক্যান্ডিডেটকে জানিয়েছি, সব এজেন্টকে জানিয়েছি, যারা বৃদ্ধ একটা ক্লাবের মধ্যে সব সরকারি অফিসার রয়েছে, সেখানে গিয়ে সে যা ব্যবহার করেছে আমার বৃদ্ধদের প্রতি, তাতে ভোটার আমাদের মোটামুটি 42-এর মধ্যে কতটা আজকে দিদি বোনের এটা জানা উচিত যে যাদবপুরের জন্য জল প্রকল্প সৃজন করে। আর পানিহাটিতে আমি জল প্রকল্প করেছি 400 কোর্স, 100 কোর্স দিয়েছে এই যেখানে রাস্তাটা। আমি 400 কোটি টাকা প্রজেক্ট করেছি এবং 2024-25 মার্চের মধ্যে 5 লক্ষ লোক লাগাতার জল পায়। কারণ আমরা 13 মেগানো আছে, 4.5 লক্ষ লোক দিয়ে 13 মেগানো দেখা যায়। আমার একটি সব বসে গেছে, ওটা আমাকে নতুন প্রকল্পটা দিয়েছে, আমাকে চন্দ্রিমা যে রাস্তাটা দিয়ে পিপিঘাট দিয়ে এলে এটা সাময়িক সারাই করেছি, ওখান দিয়ে সব পাইপ দুজন জানে না উন্নয়নের চাবিকাঠি ওদের কাছে কোনোদিনও ছিল। উন্নয়নের চাবিকাঠি হচ্ছে মমতা। আর আমরা যারা আছি 50 বছর অধিক, আমরা জানি ডেভেলপমেন্ট। পানীয় জল আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। সৌগতরা তখন মন্ত্রী হয়ে যায়, আমরা মমতাকে ধরে 2011 সালে क्या कहेंगे आज कामारहट्टी और पानीहाटी के इस संगम से? एक ही चीज़ है, लोगों में उत्साह है, लोगों में भविष्य की चिंता है। और मोदी जी ने जो मंदिर मस्जिद हिंदू मुसलमान का उत्सव कर रहा है, देश के लोग दुखित है कि देश में भिखारी है, देश में ना तो बिजली हिंदू को दिया, ना तो सिलेंडर को दिया, ना तो बाजार से भाव दिया। मोदी जी ने सारा लूट के अपना पार्टी को बड़ा किया, अदानी अंबानी को बड़ा किया, लेकिन वो देश की सेवा नहीं की। इस जवाब जो है ये जनता को देख के आपको हो गया है कि वोट की होने का देरी है। सारा वोट भी हमारे बीजेपी को हराएंगे और भारत और कल भी करेंगे। क्या वजह है इसका? क्या कितना बड़ा चैलेंज है आपके लिए? ये चैलेंज है, बहुत बड़ा चैलेंज। हर चीज़ को हमने सही रूप से लिखा। हम जीतेंगे, ये मोदी कह सकता है 400 जीतेंगे, हमारा 400 जीतेंगे। किया क्या भारत ने सिख को अलग किया, मुसलमान को अलग किया, हिंदू को अलग किया, बुद्धिस्ट को अलग किया, जैन को अलग किया, तो सारे धर्मों के लोगों को अलग से कर दिया। भारत को विफल किया क्या भारत में? जितने से किया क्या भारत में जो आपने कह रहे हैं 400 पार करेंगे, इसलिए ममता ने चैलेंज दिया है 200 को जाने। पीएम खबर है कि प्रधानमंत्री नरेंद्र मोदी सिटी मोड़ से शाम बाजार तक की पद यात्रा करेंगे। कुछ भी करे, बंगाल के सारा पैसा उन्होंने घर बनाने के लिए गरीब बंगाल
अपराध किया है बंगाल की जनता समाप्ति करेंगे जब तक हारेगी। मोदी को हरा के भारत के नया मुख्य प्रधानमंत्री आ रहा हम जानते हैं, नया सरकार इंडिया गठबंधन। क्या लग रहा है दादा कि अब की बार 400 पार का नारा गलत हो जाएगा? आज 200 दीदी के जैसे बंगाल में दिया था 270 में आ गया था, यहाँ भर लीजिए कि वो 400 पार गंगा पार हो गया है, 200 से ज्यादा नहीं, 150 200 नहीं।